পৃথিবীর গঠন এবং কাঠামো জানার প্রতি মানুষের আগ্রহ যেমন অপরিসীম, তেমনি প্রাকৃতিক ঘটনার পেছনের কারণ জানার ও ভূগর্ভে লুকিয়ে থাকা খনিজ সম্পদের সন্ধানের আগ্রহ মানুষের অদম্য। ভূতত্ত্ববিদ্যাই সেই চাবিকাঠি। আসুন আমরা প্রস্তুত হই ভূতত্ত্ববিদ্যার বিভিন্ন পেশার কথা জানতে। উত্তরণে আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর তাপস কুমার গঙ্গোপাধ্যায়, যিনি একজন প্রখ্যাত ভূতত্ত্ববিদ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর উনি ইউপিএসসির জিওলজিস্টস পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৮ম স্থান অর্জন করেন। ডক্টর গঙ্গোপাধ্যায় ভারতের বিভিন্ন প্রখ্যাত ইউনিভার্সিটি যেমন যাদবপুর ইউনিভার্সিটি, আইআইটি খড়গপুর ইত্যাদিতে গবেষণা ও শিক্ষকতার কাজে যুক্ত ছিলেন। ওনার এরিয়া অফ স্পেশালাইজেশন ইনভার্টিব্রেট প্যালিয়েন্টোলজি এবং হার্ড রক জিওলজি। নমস্কার স্যার, উত্তরণের আজকের এই পর্বে আপনাকে অনেক স্বাগত জানাই। স্যার, খুব জানতে ইচ্ছা করছে যে জিওলজি এই সাবজেক্টটি আপনি কেন বেছে নিয়েছিলেন? এখন আমরা যখন হায়ার সেকেন্ডারি পাস করেছি তখন আমাদের স্কুলে জিওলজি বলে কোনো সাবজেক্ট ছিল না। কিন্তু সাধারণ বাড়িতে সবাই পড়াশুনোর শেষে ভাবে চাকরি পাওয়া যাবে কি, তো সেই হিসেবে এই সাবজেক্টটা পড়েছি, কারণ এখানে চাকরির স্কোপটা তখনকার দিনেও বেশি ছিল এবং এখনো বেশি আছে অন্যান্য যে কোনো সাবজেক্টের তুলনায়। স্যার, আপনি যদি আমাদের ছাত্রছাত্রী আর কর্মপ্রার্থীদের একটু বলেন যে আজকের বিশ্বে জিওলজি পড়ার প্রাসঙ্গিকতাটা কি? এখন জিওলজি হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রস্তরের অনুসন্ধান এবং তার গবেষণা। আজকের বিশ্বে যদি অর্থনৈতিক দিক থেকে দেখি, অনেকটাই খনিজ সম্পদ রিলেটেড অর্থনীতি। সেই খনিজ সম্পদ সম্পর্কে জানতে গেলে বা গবেষণা করতে গেলে বা আহরণ করতে গেলে যে বিষয়টা পড়তে হয় সেটা হচ্ছে জিওলজি। আর এছাড়া জিওলজি অন্যান্য, আমি একটা সাধারণ কথা বলি, জিওলজিতে এমনই একটা সাবজেক্ট যেখানে অন্য সাবজেক্টের ইচ্ছে থাকলে সেটা ফুলফিল করা যায়। কেউ যদি ফিজিক্স ভালোবাসে তার কাছে জিও ফিজিক্স পড়ার স্কোপ আছে। যার কেমিস্ট্রি ভালো লাগে সে জিও কেমিস্ট্রি পরের দিকে পড়তে পারবে। যার বায়োলজি ভালো লাগে সে প্যালিওন্টোলজি পড়তে পারবে। আর প্যালিওন্টোলজি সাবজেক্টটা এমনই যেটা বায়োসায়েন্সের তুলনায় একটু অন্য ধরনের, কারণ এটা একমাত্র সাবজেক্ট যেটা অ্যাক্রস টাইম প্লেন অর্গানিজমের ডেভেলপমেন্টটা বলতে পারে। ইউনিক সাবজেক্ট। ইভলিউশন সম্বন্ধে কিছু বলতে গেলে বা জানতে গেলে বা গবেষণা করতে গেলে জিওলজি পড়তে পারে এবং প্যালিওন্টোলজিতে গবেষণা করে। ফলে গবেষণা এবং শিক্ষা আহরণ এবং চাকরি সব দিক থেকেই এই সাবজেক্টটা খুবই উপযুক্ত সাবজেক্ট। মানে স্যার, আপনি বলছেন যে জিওলজি নিয়ে পড়লে ক্যারিয়ার অপশনস অনেক আছে। সে গবেষণা করতে পারলে গবেষণা করতে পারবে, সে তার ইচ্ছে অনুযায়ী সাবজেক্ট যদি নিয়ে এগিয়ে যেতে চায় সেটারও সুযোগ আছে, এবং সে যদি মানে চাকরি করতে চায় তাহলে তার অনেক স্কোপ আছে অন্যান্য যে কোনো সাবজেক্টের তুলনায়। আচ্ছা স্যার, যেসব ছাত্রছাত্রীরা আগামী দিনে একাডেমিয়াতে আসছে, শিক্ষকতা করতে চায় জিওলজি পড়ার পর, তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে? মানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, আর স্টেপ বাই স্টেপ কিভাবে এগোবে? জিওলজিতে সে যে কোনো ধরনের চাকরি হোক, জিওলজিতে চাকরি করতে গেলে সে একাডেমিয়া হোক বা প্রফেশনাল লাইফেই হোক, সেখানে মাস্টার ডিগ্রি করতে হয়। মাস্টার ডিগ্রি না করে কিন্তু এর স্কোপ নেই। মাস্টার ডিগ্রি করলে প্রথম যে চাকরির স্কোপ সেটা হচ্ছে যে ইউপিএসসি পরীক্ষা। ইউপিএসসি পরীক্ষায় মোটামুটি প্রত্যেক বছরই জিওলজিস্ট এক্সামিনেশন হয়, এবং সেই জিওলজিস্ট এক্সামিনেশনের ফার্স্ট ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে এমএসসি পাস কিনা, পার্সেন্টেজ ডিউ থাকে না। এবং সেখানে এখনকার দিনে একটা প্রিলিমিনারি টেস্ট হয়, প্রিলিমিনারি টেস্টে পাস করলে তার রিটেন টেস্ট হয়, রিটেন টেস্টের পরে ইন্টারভিউ, তারপরে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তারা জব পায়। এবার একাডেমিয়াতে হচ্ছে যে এমএসসি পাস করে তার এখনো পর্যন্ত রাজ্য সরকারের ক্ষেত্রে পিএইচডি মাস্ট নয়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এতে পিএইচডি মাস্ট।
সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউটে যদি একাডেমিতে যেতে হয় তাহলে এমএসসি পিএইচডি হতেই হবে, এবং তার সঙ্গে দেখা হয় তার নাম্বার অফ পাবলিকেশনস, সে রিসার্চ কতটা করেছে, হাউ মাচ ইট ইজ অ্যাকসেপ্টেড ইন দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, হাউ মাচ দেয়ার ইজ ইন্টারন্যাশনাল পাবলিকেশনস, হাউ মাচ দেয়ার আর ন্যাশনাল পাবলিকেশনস, তার কোয়ালিটি কি, কোন জার্নালে, এসসিআই জার্নালে পাবলিশ কিনা, এত রকম ক্রাইটেরিয়া দেখে তখন, কারণ যারা একাডেমিতে আসে তারা সবাই মোটামুটি ভালো ছেলে বা ভালো মেয়ে, এবং তাদের ডিস্টিংগুইশ করার জন্য তাদের নাম্বার অফ পাবলিকেশনস, ইন হুইচ জার্নালস দে আর পাবলিশ, whether it is SCI journal or not, so many criteria there. কারণ আমি নিজেও পিএসসি বোর্ডে অনেক সময় থেকেছি, আমরা আমাদের স্টেট গভর্নমেন্টে এখনো পিএইচডিটা মাস্ট হয়নি, কারণ নিউ কোর্স পিএইচডি মাস্ট হয়ে যাবে, এখনো হয়নি, হয়তো অদূর ভবিষ্যতেই হয়ে যাবে। ফলে এমএসসি পিএইচডিটা করতেই হবে, তা না হলে কিন্তু ভবিষ্যৎ দিনে একাডেমির স্বপ্ন দেখা উচিত না। এবার চাকরির কথা বলতে গেলে, চাকরি তো বললাম যে ইউপিএসসি সবচেয়ে বেশি চাকরি, জিওলজিস্ট এক্সামিনেশন হয়, সেখানে এমএসসি পাস হচ্ছে ক্রাইটেরিয়া, তার একটা প্রিলিমিনারি টেস্ট হয়, প্রিলিমিনারি টেস্ট হলে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকে রিটিন টেস্ট হয়, রিটিন টেস্টে যারা পাস করে তাদের আবার ইন্টারভিউ হয়, তার মধ্যে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়। এছাড়া যে সমস্ত জায়গায় জিওলজিস্ট নেওয়া হয় তার মধ্যে আধা সরকারি বা সরকারি স্পন্সর, সেগুলো হচ্ছে ওএনজিসি, ইন্ডিয়ান অয়েলও নেয়, তারপরে বিভিন্ন প্রাইভেট মাইন্স কোম্পানি আছে যাদের জিওলজিস্ট লাগে, প্রাইভেট মাইন্স প্রচুর আছে, তারা হয়তো একটা দুটো করে নেয় কিন্তু নেয়। আর চাকরির স্কোপ বলতে আমাদের স্টেট লেভেলে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের হাইড্রোজিওলজি একটা পার্ট, জিওলজিস্ট নেয়, আবার ওয়েস্ট বেঙ্গলের যে খনি দপ্তর আছে সেখানেও জিওলজিস্ট নেওয়া হয়, তবে একটা দুটো করে। আর গ্রাউন্ড ওয়াটার বোর্ডে মাঝে মাঝেই হাইড্রোজিওলজিস্ট নেওয়া হয়, তাদেরও একটা ইন্টারভিউয়ের মাধ্যমে, হয়তো অদূর ভবিষ্যতে রিটিন টেস্টও হবে। গ্রাউন্ড ওয়াটার বোর্ডেও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই এমএসসি পাস করা ছেলে মেয়েদের নেওয়া হবে। আচ্ছা আচ্ছা স্যার, তার মানে আপনি বলছেন যে যেমন জিওলজি নিয়ে পড়ে কেউ রিসার্চ লাইনে যেতে পারে, শিক্ষাগত করতে পারে, শিক্ষকতা করতে পারে, অথবা সরকারিও বিভিন্ন জায়গা আছে, সরকারি এবং আধা সরকারি, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আধা সরকারি যে অর্গানাইজেশনস গুলো, সেখানে সে অ্যাপ্লাই করতে পারছে। আর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে একজন মেজর রিক্রুটার, আপনি যদি সেই ব্যাপারে একটু আমাদের। আমি এইমাত্র বললাম যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থ্রু ইউপিএসসি জিওলজিস্ট নেয়, এবং তার মেইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে এমএসসি পাস। আর প্রথমে একটা প্রিলিমিনারি টেস্ট হয়, প্রিলিমিনারি টেস্টে যারা সাকসেসফুল হয় তারা রিটিন টেস্টে বসতে পারে, রিটিন টেস্টে যারা সাকসেসফুল হয় তাদের একটা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের মধ্যে আবার শর্ট লিস্টেড হয়ে যে কটা আপনার ভ্যাকান্সি আছে সেই অনুযায়ী তাদের সিলেক্ট করা হয় এবং বিভিন্ন জিএসআর অফিসে পোস্টিং দেওয়া হয়। স্যার, যে সকল ছাত্রছাত্রীরা আগামী দিনে জিওলজি নিয়ে রিসার্চ করতে ইন্টারেস্টেড, তাদের আপনি কি অ্যাডভাইস দেবেন? যে সকল ছাত্রছাত্রীরা মানে তারা এমএসসি পড়েছে, কারণ রিসার্চ তো প্রথাগত শিক্ষার পরে, তার মানে তারা পোস্ট গ্রাজুয়েট পাস, বিশেষ করে মেয়েদের পক্ষে কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে, যেমন ওমেন সায়েন্টিস্ট স্কিম, মানে এগুলো মানে আমি যতদূর জানি ওমেন সায়েন্টিস্ট স্কিমে বিভিন্ন, যেহেতু মেয়েদের বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হতে হয়, তো ওমেন সায়েন্টিস্ট স্কিমে একবার ওমেন সায়েন্টিস্ট একটা প্রজেক্ট শেষ করার পর যদি 1 বছর 2 বছর গ্যাপ দিয়ে সে আবার একটা প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারে, এটা একমাত্র মেয়েদের ক্ষেত্রেই আছে। আর তাছাড়া পিএইচডি হয়ে যাওয়ার পর, পিএইচডি হয়ে গেলে কিন্তু বিভিন্ন রকম স্কোপ আছে যেখানে অ্যাপ্লাই করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট, যেখানে অ্যাপ্লাই করলে প্রজেক্ট যদি চাওয়া যায়, যেমন ধরুন ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এমএইচআরডি, এদের কিছু প্রজেক্ট, ওদের কাছে প্রজেক্ট চাইলে ওরা প্রজেক্ট দেয় এবং 3 বছর বা 5 বছরে সেটা প্রজেক্টটা কমপ্লিট করে দিতে হয়। মানে গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্টস আছে যেখানে স্পেশালি যারা উইমেন স্টুডেন্টস তাদের জন্য ভালো রকম সুযোগ আছে।
স্যার আমরা তো স্কুল লেভেলে জিওলজি তেমন পড়ি না, আমরা জিওগ্রাফি পড়ি। কিন্তু যদি আমরা প্রচেষ্টা করি যে স্কুল স্টুডেন্টদের মধ্যে জিওলজি নিয়ে আরো অ্যাওয়ারনেস এবং ইন্টারেস্ট বাড়ানো, তো সেই সংক্রান্ত কি কোনো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে? আমি যতদূর জানি নেই, এবং খুব কতিপয় পশ্চিমবাংলায় কতিপয় স্কুলে জিওলজি অ্যাজ এ সাবজেক্ট আছে। কিন্তু এই যে আপনি অ্যাওয়ারনেসের কথা বলছেন, এই অ্যাওয়ারনেস করতে গেলে যেমন আমি বলি আমাদের একটা এক্সট্রা সাবজেক্ট যেমন বায়োসায়েন্সে কেউ নিতে পারে নাও নিতে পারে, অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে জিওলজি রাখলে জিওলজির স্প্রেড আউটটা ইনটু দ্য স্টুডেন্টস অনেক বেশি হবে। সেই প্রচেষ্টা কিন্তু সরকারি তরফে হওয়া উচিত, যে কিছু কিছু একটা অ্যাডিশনাল সাবজেক্ট, যে সাবজেক্টটাকে অন্যান্য সাবজেক্টের মতো করে কেউ অপশনাল থাকলো, কেউ নিল কেউ নিল না, কিন্তু বেশ কিছু ছেলেমেয়ে জানলো যে জিওলজি সাবজেক্টটা কি, বন্ধু সে ওইটা থাকলে তার পরের দিকে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে মানে পোস্ট হায়ার সেকেন্ডারি যে সমস্ত অ্যাডমিশন টেস্ট হয়, সে যদি অপশনাল তার জিওলজি থাকে স্কুল লেভেলে, তাহলে যদি যা করা যায় তাহলে জিওলজি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে পাস করতে তার সুবিধা হবে এবং তার স্বপ্নের সাবজেক্ট নিয়ে সে এগিয়ে যেতে পারবে। আপনি তো কারেন্টলি আইজার বেরহামপুরে গেস্ট লেকচারার হিসেবে আছেন। গেস্ট না, ভিজিটিং লেকচারার হিসেবে স্যার আপনি আছেন। আমরা দেখেছি আইজার অনেক সময় আউটরিচ প্রোগ্রাম করে স্কুল স্টুডেন্টদের জন্য বিভিন্ন সাবজেক্টে তাদের অ্যাওয়ারনেস আর ইন্টারেস্ট গ্রো করতে, তো সেরকম স্পেসিফিক কি কখনো কিছু জিওলজির ক্ষেত্রে করা হয়েছে? এখনো পর্যন্ত হয়নি। আমি তো আইজার বারামপুরে প্রথমবার ভিজিটিং প্রফেসর হিসেবে গেছি, এখনো হয়নি। কিন্তু আমি ডিরেক্টরকে রিকোয়েস্ট করেছি যে অ্যাটলিস্ট যারা জিওলজি পড়ছে তাদের জন্য ফিল্ড প্রোগ্রাম বাড়ানো, কারণ একটা ফিল্ডে জিওলজি কিছুই শেখা যায় না, বিভিন্ন টপিক্সের জন্য আলাদা আলাদা ফিল্ড না করলে, কারণ একটা স্টুডেন্ট কদিন ফিল্ড করতে পারে, বেশি দিন তো ফিল্ড করতে পারে না, আর একটা পার্টিকুলার ট্রেনে সব রকম সাবজেক্ট দেখানো যায় না। ফলে প্রত্যেক বছরে যদি এরকম ট্যুর করা যায়, এবং যেহেতু আমি আইজার বারামপুরে গেছিলাম উড়িষ্যার স্কুল স্টুডেন্টদের কাছে যদি আমাদের ফ্যাকাল্টিরা যায় যে তোমাদের কাছে দেখো, তোমাদের কাছে এত সম্পদ আছে, তোমরা সেগুলো নিয়ে জানার চেষ্টা করো, সেগুলো করলে মনে হয় অনেক ভালো হবে, এবং সেটা সব রাজ্যেই করা সম্ভব, এবং আমাদের পশ্চিমবাংলাতেও করা সম্ভব। আমাদের দার্জিলিং রয়েছে, আমাদের চারপাশে অনেক পাহাড়, সমুদ্র, নদী সবই আছে। তাহলে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো যে এইভাবে যদি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যায় এবং এই মোটিভ নিয়ে, তাহলে কিন্তু স্কুলের ছেলেমেয়েরা আরও নিজের শুধু পরিবেশ সচেতনতা বললে তো হবে না, পরিবেশের মধ্যে নদী শুধু পাখি গাছপালা না, পরিবেশের মধ্যে নদী পড়ে, পাহাড় পড়ে, সমুদ্র পড়ে, মাটি পড়ে, তা সেগুলো আমি একটা সাধারণ কথা বললে এটা খুব প্রাসঙ্গিক হবে। যেমন একটা খনিজ সম্পদ মাটির তলায় থাকে, কিন্তু তার কিছু ইন্ডিকেশন মাটির উপরেও থাকে, তা সেটা তো আমরা জানবো। সেটা যদি স্কুলের স্টুডেন্টদের, আমি আরেকটা এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই, যে মধ্যপ্রদেশে পান্না ডায়মন্ড মাইন, যেটা বিখ্যাত হীরের খনি, সেটা যখন আবিষ্কার করা হয়, সেটাও কিন্তু ওই অবজারভেশনাল সায়েন্স, মানে যে সমস্ত জিওলজিস্ট যাচ্ছিলেন, আশেপাশে ঘুরছিলেন ক্যাম্প করে, হঠাৎ দেখেন যে ঘাসের চেয়ারটা বদলে গেছে কিছুটা জায়গায়, তখন তারা একটা, যেহেতু তাদের সেন্স আছে, তারা বলে কিছু তো আছে, এবং খুঁড়ে সেটা পাওয়া গেল। এটা ফলে পরিবেশ সচেতনতা বলতে যেমন এই যে গাছ, এই যে ভ্যারিয়েশন অফ ট্রিজ, ভ্যারিয়েশন অফ টাইপ অফ গ্রাস, তো সেগুলো তো আমরা গিয়েই স্কুলের ছেলে মেয়েদের বোঝাবো, তবে তারা বুঝতে পারবে যে আশেপাশে এই জিনিসগুলো আছে। আমি যেমন আইজারে গিয়ে আমার একটা মেয়ে আমার কাছে মাইনর প্রজেক্ট করলো, ওখানে তো কত সেল আছে, কিন্তু সেলের মধ্যে ওই সেলগুলো অনেক কিছু কথা বলে, তা সেইগুলো যে বলে সেটা স্কুলে ওরা আমাদের ওখানকার যে সমস্ত ছেলেমেয়েরা তারা দেখছে সমুদ্র থেকে সেল আসছে, জমা পড়ছে, আটকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই সেলের মধ্যে একটা গল্প আছে, সেই গল্প যে পড়া যায়, রিডেবল, সেটা তো আমরাই ওদের গিয়ে বোঝাবো। আমাদের দায়িত্ব রয়ে গেছে আশেপাশের স্কুল চিলড্রেনদের অ্যাওয়ার করা, যে তোমাদের এখানে এগুলো আছে, এগুলো দেখার চেষ্টা করো, বা থাকলে এগুলো প্রিজার্ভ করার চেষ্টা করো। আমি সেই যতক্ষণ না জানবে তার প্রিজার্ভেবিলিটি আসবে না। যেমন আমি আমার কর্মজীবনে বেশিরভাগ সময় গবেষণা করেছি মধ্যপ্রদেশে, তো মধ্যপ্রদেশের এখন প্যারেন্টলজি
কমিটিতে আমি আছি ওখানকার। ওখানে আমি যেখানটায় কাজ করেছি ওখানে ডাইনোসর টিম পাওয়া যায়। এবার এখন একটা ন্যাশনাল মিউজিয়াম বা ইন্টারন্যাশনাল হেরিটেজ পার্ক করার চেষ্টা করে যেখানে গেছিলাম দেখতে, আমি আপনাকে ইউটিউবটা পাঠিয়ে দেবো লিঙ্কটা, যেটা বুঝতে পারবেন। দেখতে তো এত বড়, কিন্তু ওটা যে একটা ডাইনোসরের ডিম, ওর মধ্যে একটা হিস্ট্রি লুকিয়ে আছে, সেটা যতক্ষণ না ওখানকার লোক বুঝবে ততক্ষণ ওটা পাথরের টুকরো। এবং ইন্টারেস্টিংলি আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে বলছি, এত বড় গোল তাল, কিন্তু তার মধ্যে আমাদের ছোট ডিমে যেমন একটা শক্ত একটা স্কেলিটন থাকে না, পাতলা স্পঞ্জি, একটা প্রত্যেক দিকে স্পঞ্জি, ওদেরও তাই আছে। ছোট্ট থিম 2 মিলিমিটার টাইপের একটা স্পোর্টিং, তার মধ্যে স্পঞ্জি অ্যাপেল। তা যতক্ষণ না আমরা লোকাল স্টুডেন্টদের, কারণ তারা ভবিষ্যৎ, তাদেরকে জানতে দিচ্ছি তোমাদের আশেপাশে এগুলো আছে, এগুলো প্রিজার্ভ করার দায়িত্ব তোমাদের, ততক্ষণ ওরা ঠিক ইম্পর্টেন্স পাবে না। ফলে আমাদের মানে শুধু আইজার বার্নপুরে আমি গেছি, ওখানে ভিজিটিং প্রফেসর হিসেবে গেছি, শুধু আইজার বার্নপুরে মানে আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক কিছু আছে যেগুলো যদি আমার এখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা কলেজের শিক্ষকরা যান এবং লোকাল স্কুল চিলড্রেনদের বোঝান যে এগুলো তোমাদের কাছে তোমাদের সম্পদ, এটাকে রক্ষা করতে হওয়ার দায়িত্ব তোমাদের, তাহলে পরের ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। কারণ এই সম্পদটা তো দিন দিন কমে আসছে, তো হচ্ছে না। যেমন আমি কিছুদিন আমি যখন ফিল্ডে যেতাম, একদিন মেধা পাটেকরের সঙ্গে আমার ট্রেনে আলাপ হয়, তখন নর্মদা ড্যাম তৈরি হয়নি। আমি উপরে ব্যাংকে, উনি নিচের ব্যাংকে, এতটা ফাইল আমি দুবার ঘুমিয়ে নিলাম, উনি কিন্তু কন্টিনিউয়াস ফাইলগুলো দেখে যাচ্ছেন। তারপর একটু গল্প হলো, তুমি তো নর্মদা ড্যামের এগেনস্টে, আপনি কিছু সাজেস্ট করুন। আপনার সাজেস্ট করুন মানে কি, আমার যে সমস্ত ফসিল, ইম্পর্টেন্ট ফসিল, যেটা ফসিল তো আর তৈরি হয় না, ফসিল আর কোনোদিন তৈরি হবে না, ফসিলকে প্রিজার্ভ করার, এখন যেমন অনেক জায়গাতেই ফসিল যেখানে তো পুরোতে দেয় না, ফসিল তৈরি হবে না, কিন্তু ফসিলটাকে প্রিজার্ভ তো করতে হবে। তাই বললাম নর্মদা ড্যাম যদি হয়, অনেক ইউনিক, মানে সারা পৃথিবীতে ইউনিক এরকম হরাইজন এখানে আছে, সেই নর্মদার জলে তো সেটা চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে, ডুবে যাবে। সেই অন্য জিনিসে আপনি তৈরি করতে পারেন, কিন্তু ফসিলকে তৈরি করতে পারেন না। ফলে আপনি সেটা বলবেন যে নর্মদা ড্যাম হলে এই ইম্পর্টেন্ট মানে টাইম ডায়াগনস্টিক হরাইজন যেগুলো এমপিতে আছে সেগুলো জলের তলে চলে যাবে। এই হচ্ছে জিওলজি। আর সবচেয়ে বড় কথা, আমার বায়োসায়েন্সের দিক থেকে একমাত্র জিওলজি, প্যালেন্টোলজি অর্গানিজম ইভলিউশন সম্বন্ধে কথা বলে বা কথা বলার সুযোগ আছে, অন্য কাউরই নেই। কারণ আমরা সবাই একটা টাইম প্লেনে দাঁড়িয়ে, জিওলজি হচ্ছে অ্যাক্রস টাইম প্লেন। অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য এবং জিওলজি নিয়ে এত বিস্তারে আলোচনা করার জন্য। আর যে সকল ছাত্রছাত্রী এবং কর্মপ্রার্থীরা আমাদের আজকের এই আলোচনাটি শুনলেন, তাদের বলবো যে তোমরা যদি আগামী দিনে জিওলজি বা ভূতত্ত্বকে নিজের পেশা হিসাবে বেছে নিতে চাও, সেক্ষেত্রে স্যার আজকে যে পয়েন্টস নিয়ে আলোচনা করলেন সেই পয়েন্টসগুলি অবশ্যই মাথায় রাখবেন।